নমস্কার। আজ আমরা কথা বলবো ভারতের সবথেকে শক্তিশালী এবং গোপন সংস্থাগুলোর মধ্যে অন্যতম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং মানে RAW এর অজানা ইতিহাস নিয়ে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো কিভাবে একটা সংস্থা শুধুমাত্র কিছু তথ্যের জোরে যুদ্ধক্ষেত্রের বাইরে থেকেই একটা গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই প্রশ্নটা নিয়েই আমরা এগোবো আর ডুব দেব গুপ্তচর বৃত্তির এক অবিশ্বাস্য জগতে। তো চলুন গল্পের একেবারে গোড়া থেকে শুরু করা যাক। মানে আমাদের আগে বুঝতে হবে RAWর মতো একটা সংস্থা তৈরির দরকারটা পড়ল কেন। এর উত্তরটা লুকিয়ে আছে এর আগের সংস্থাগুলোর কিছু মারাত্মক ভুলের মধ্যে। ভারতের ইন্টেলিজেন্সের ইতিহাস কিন্তু আজকের নয়, বেশ পুরনো। সেই ব্রিটিশ আমলে 1830-এর দশকে তৈরি হয়েছিল ঠাগি অ্যান্ড ডাকাইতি ডিপার্টমেন্ট। তারপর সময়ের সাথে সাথে এর নাম আর কাজ দুটোই বদলেছে। আর 1906 সাল নাগাদ এটা পরিচিত হল ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি নামে। দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে আইবির কাঁধেই দেশের বাইরের খবরাখবর জোগাড় করার মতো বিশাল দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কাগজে কলমে যা ছিল, বাস্তবে ছবিটা ছিল একদম অন্যরকম। 1962 সালে যখন চীন ভারতের ওপর আক্রমণ করে, আইবি তার কোনো আঁচই পায়নি। ঠিক তার 3 বছর পর 1965-তে পাকিস্তান কি পরিকল্পনা করছে সেটাও তারা জানতে পারল না। পরপর এই দুটো বিরাট ব্যর্থতা এটা পরিষ্কার করে দিল যে শুধুমাত্র বিদেশের খবরের জন্য একটা আলাদা বিশেষ সংস্থার কতটা দরকার। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতে 1968 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী RN কাও নামে একজন অত্যন্ত বিচক্ষণ অফিসারকে একটা বিশেষ দায়িত্ব দিলেন। তাকে বলা হলো এমন একটা নতুন এজেন্সি বানাতে হবে যার একমাত্র কাজ হবে ভারতের বাইরের শত্রুদের ওপর নজর রাখা। আর এভাবেই জন্ম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, অর্থাৎ আমাদের পরিচিত RNW এর। এবার চলুন RNW এর প্রথম বড় পরীক্ষা আর সম্ভবত তাদের সবচেয়ে বিখ্যাত অপারেশনের গল্পটা শোনা যাক। এমন একটা ঘটনা যা শুধু একটা যুদ্ধ জেতায়নি, দক্ষিণ এশিয়ার মানচিত্রটাই বদলে দিয়েছিল। 1971 সালের যুদ্ধের ঠিক আগে RAWর সামনে একটা বিশাল টার্গেট ছিল। যেভাবেই হোক পশ্চিম আর পূর্ব পাকিস্তানের মধ্যে বিমান চলাচল বন্ধ করে দিতে হবে। এটা করতে পারলেই পাকিস্তানি আর্মির সাপ্লাই লাইন মানে রসদ পাঠানোর রাস্তাটাই কেটে দেওয়া যাবে আর ভারত পেয়ে যাবে একটা বিরাট অ্যাডভান্টেজ। কিন্তু মুশকিলটা হলো এটা করবে কিভাবে? কোনো জোরালো কারণ ছাড়া হঠাৎ করে আকাশপথ বন্ধ করে দিলে তো গোটা দুনিয়া ভারতের বিরুদ্ধে চলে যেত। এখানেই RAWর আসল বুদ্ধির খেলা শুরু হয়। RN কাও একটা অবিশ্বাস্য প্ল্যান তৈরি করলেন। হাশিম কুরেশি নামে এক কাশ্মীরি যুবককে ধরা হলো, যে কিনা নিজেই একটা প্লেন হাইজ্যাক করার তালে ছিল। RNW তাকে নিজেদের এজেন্ট বানিয়ে নিল, যাকে বলে ডাবল এজেন্ট। তাকে বলা হলো তার যা প্ল্যান ছিল সে সেটাই করবে, অর্থাৎ একটা ভারতীয় বিমান ছিনতাই করবে। প্ল্যান মতো সে বিমানটাকে উড়িয়ে নিয়ে গেল পাকিস্তানের লাহোরে, আর সেখানে গিয়ে দাবি করল সে পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টোর সাথে দেখা করতে চায়। ব্যাস, এই একটা চালেই গোটা ঘটনায় পাকিস্তানকে জড়িয়ে ফেলা হলো। ফলাফল, ভারত যা চেয়েছিল ঠিক তাই হলো। ভারত একটা অকাট্য কারণ দেখিয়ে নিজেদের আকাশপথ বন্ধ করে দিল। পাকিস্তানের সামরিক সাপ্লাই লাইন পুরো ভেঙে পড়ল আর বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত একটা নির্ণায়ক সুবিধা পেয়ে গেল। এই একটা অপারেশনেই RAW বুঝিয়ে দিয়েছিল তারা ঠিক কি করতে পারে। কিন্তু সাফল্যের এই চূড়া থেকে সংস্থাটাকে হঠাৎই একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এবার আমরা দেখব কিভাবে রাজনীতির ঝড় RNRWর অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। 1977-এ ভারতের সরকার বদল হলো। নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই RNWকে একদমই বিশ্বাস করতেন না। তার ধারণা ছিল ইন্দিরা গান্ধী এই সংস্থাকে নিজের রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করতেন, আর এই অবিশ্বাসটাই সংস্থাটার জন্য কাল হয়ে দাঁড়ালো। এই অবিশ্বাসের ফল হলো মারাত্মক। RNWর বাজেট আর কর্মী সংখ্যা এমনভাবে কমিয়ে দেওয়া হলো যে তাদের অনেক গুরুত্বপূর্ণ অপারেশন বন্ধ করে দিতে হলো। সংস্থাটা এক কথায় প্রায় পঙ্গু হয়ে গেল। ঠিক এই রকম একটা খারাপ সময়েই RNAW-এর এজেন্টরা পাকিস্তান একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। তারা দেখল খান রিসার্চ ল্যাবরেটরির কাছে একটা সাধারণ স্যালুনে পাকিস্তানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টরা নিয়মিত চুল কাটাতে আসছেন। ভাবা যায়, এখান থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য অপারেশন। এজেন্টরা সেই সেলুন থেকে বিজ্ঞানীদের ফেলে দেওয়া চুলের নমুনা জোগাড় করে ভারতে পাঠালো, আর ল্যাব টেস্টে সেই চুলে এমন তেজস্ক্রিয়তা পাওয়া গেল যা থেকে এটা নিশ্চিত হয়ে গেল যে পাকিস্তান লুকিয়ে পারমাণবিক বোমা বানাচ্ছে। এটা ছিল অকাট্য প্রমাণ। শুধু তাই নয়, একজন পাকিস্তানি সোর্স পাকিস্তানের পুরো নিউক্লিয়ার প্রোগ্রামের ব্লুপ্রিন্ট বিক্রি করতেও রাজি হয়ে গেল।
আর দামটা শুনলে অবাক হতে হয়, মাত্র $10,000। আরএনএডব্লিউ এর হাতে তখন দেশের সুরক্ষার জন্য এক বিরাট সুযোগ। কিন্তু প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই সামান্য টাকাটা দিতে রাজি হলেন না। শোনা যায় তিনি নাকি বলেছিলেন এটা পাকিস্তানের নিজস্ব ব্যাপার। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটল এরপরে। তিনি নাকি পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের সাথে ফোনে কথা বলার সময় অসাবধানতা বশত এই অপারেশনের কথা ফাঁস করে দেন। এর ফল যা হলো তা ছিল কল্পনারও বাইরে। পাকিস্তানে আরএনডব্লিউর পুরো নেটওয়ার্কটা ধ্বংস হয়ে গেল, অনেক এজেন্ট ধরা পড়ল, তাদের প্রাণও গেল। এই ভয়ঙ্কর ধাক্কার পর আর&এডব্লিউ কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছিল। এবার শুনব সিয়াচেন হিমবাহে তাদের এক অসাধারণ সাফল্যের গল্প, যা ভারতের জন্য একটা বিরাট কৌশলগত জয় এনে দিয়েছিল। লন্ডনে আর&ডব্লিউ এর এজেন্টরা একটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ খবর পেল। পাকিস্তান ইউরোপের একটা কোম্পানিকে অমচং ঠান্ডায় পড়ার মতো বিশেষ পোশাকের একটা বিরাট অর্ডার দিয়েছে। খবরটা ছোট, কিন্তু এর পেছনে লুকিয়েছিল একটা বড় ষড়যন্ত্র। আর&ডব্লিউ এর বিশ্লেষকরা সঙ্গে সঙ্গে অঙ্কটা মিলিয়ে ফেললেন। এই ধরনের বিশেষ পোশাকের প্রয়োজন তো একটি জায়গায় হতে পারে, আর সেটা হলো সিয়াচেন হিমবাহ। তারা বুঝে গেলেন পাকিস্তান বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রটা দখল করার প্ল্যান করছে। ভারত কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেনি। এই খবরের ভিত্তিতে ১৯৮৪ সালের এপ্রিলে শুরু হলো অপারেশন মেঘদূত। পাকিস্তানি সেনারা সেখানে পৌঁছানোর ঠিক আগেই ভারতীয় সেনারা এয়ারলিফট করে সিয়াচেনের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে নিল। ইন্টেলিজেন্সের জোরে পাওয়ায় এক ক্লাসিক জয় ছিল। এবার আসা যাক আরেকটু সাম্প্রতিক সময়। এমন একটা সময়ে যখন একটা বড় ব্যর্থতা ভারতের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে বাধ্য করেছিল। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের আগে ভুলের তালিকাটা কিন্তু বেশ লম্বা। পাকিস্তান যে ৫০,০০০ বিশেষ বুটের অর্ডার দিয়েছে সেই খবরটা উড়িয়ে দেওয়া হয়। কার্গিল এলাকায় যে নতুন পাকিস্তানি সেনা মোতায়েন করা হচ্ছে সেই রিপোর্টও কেউ পাত্তা দেয়নি। ভূগর্ভস্থ বাংকার বানানোর প্রমাণ পেয়েও সেটা ওপর মহলে ঠিকমতো জানানো হয়নি। আর সবচেয়ে বড় সমস্যাটা ছিল সমন্বয়ের। ভাবুন একবার, ৪৫টা জরুরি তথ্যের মধ্যে মাত্র ১১টা পৌঁছল সঠিক জায়গায়। এই মারাত্মক ভুলের পরেই একটা বড়সড় ঝাঁকুনি এলো। কার্গিল রিভিউ কমিটির রিপোর্টের পর ভারতের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়। তৈরি করা হয় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসি। এর মূল কাজই হলো আরএনআও, আইবি সহ সমস্ত এজেন্সির মধ্যে সমন্বয় তৈরি করা, যাতে তথ্যের আদান প্রদান ঠিকমতো হয় আর ভবিষ্যতে এই ধরনের ভুল এড়ানো যায়। শেষ করার আগে একটা প্রশ্ন, এই যে গুপ্তচরদের জগৎ, এখানে আসল ব্যর্থতা কোনটা? যেটা নিয়ে এত আলোচনা হয়, খবরের কাগজে লেখা হয়, সেটা, নাকি সেই অসংখ্য ব্যর্থতার গল্প যা চিরকাল পর্দার আড়ালেই থেকে যায়? বিষয়টা ভাবার মতো, তাই না?